আমার প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি অধীনা বিনতে সিদ্দিক, প্রভাষক পরিণীত ও সুশাসন বিভাগ, রাজকোত্তরা মডেল কলেজ, ঢাকা। আজকে আমি তোমাদের সাথে একাদশ শ্রেণীর মানবিক বিভাগের পরিণীতি ও সুশাসন বিষয়ের প্রথম পত্রের প্রথম অধ্যায় পরিণীতি ও সুশাসন পরিচিতির দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করব। প্রথম অংশটি ভাগ করে আমরা 1.1 থেকে 1.6 পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে দ্বিতীয় অংশে আমরা 1.7 থেকে আলোচনা করা শুরু করব। তাহলে চলো আজকে আমরা আমাদের আলোচনাটা শুরু করে দিই। 1.7-এর যেটা রয়েছে সেটা হচ্ছে পরিণীতি ও সুশাসনের সাথে রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্ক। দেখো, সামাজিক বিজ্ঞানসমূহের মধ্যে পরিণীতি ও সুশাসন এবং রাষ্ট্রবিজ্ঞানের মধ্যকার সম্পর্ক সর্বাপেক্ষা ঘনিষ্ঠতর। সমাজবিজ্ঞানের এই গুরুত্বপূর্ণ শাখা দুটির সম্পর্ক সহোদর ভাইয়ের মতো। মিল বা সাদৃশ্য: পরিণীতি ও সুশাসন এবং রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে নিম্নলিখিত সাদৃশ্য লক্ষ্য করা যায়। 1. উৎপত্তিগত অর্থগত অভিন্নতা। উৎপত্তিগত দিক থেকে পরিণীতি ও রাষ্ট্রবিজ্ঞান প্রায় এক ও অভিন্ন। ল্যাটিন শব্দ সিভিস ও সিভিটাস থেকে ইংরেজি সিভিক্স পরিণীতি শব্দের উৎপত্তি। সিভিস শব্দের অর্থ নাগরিক এবং সিভিটাস শব্দের অর্থ নগরাষ্ট্র। পলিটিক্স মানে রাষ্ট্রবিজ্ঞান শব্দটির উৎপত্তি হয়েছে গ্রিক শব্দ পলিটেইস ও পোলিস থেকে। পলিটেইস এর অর্থ নাগরিক এবং পোলিস এর অর্থ হলো নগররাষ্ট্র। সুতরাং বলা যায় যে অর্থগত দিক থেকে জ্ঞানের উভয় শাখাই পরস্পর সম্পর্কযুক্ত এবং প্রায় অভিন্ন। এখানে একটা জিনিস খেয়াল রাখবে যে কোনটি কোন ভাষার শব্দ, কোনটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে, কোন শব্দের অর্থ কি, এই জিনিসগুলো খুব ভালোভাবে মনে রাখার চেষ্টা করবে। 2 নম্বরে দেখো আলোচ্য বিষয় মিল। কিছু কিছু বিষয় উভয় শাস্ত্রই আলোচনা করে থাকে। নাগরিকতা বিষয়ক বিজ্ঞান হলেও পরিণীতি ও সুশাসনের আলোচ্য সূচিতে রয়েছে সংবিধান, রাষ্ট্র, বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, সংঘ, সরকার, প্রশাসন, আইন কানুন, স্বাধীনতা, সাম্য, আন্তর্জাতিক প্রতিষ্ঠান ইত্যাদি বিষয়, যেটা আমরা প্রথম দিকে পরিণীতির পরিধির মধ্যে দেখো পড়েছি, তোমরা পেয়েছো। অপরদিকে রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রকেন্দ্রিক বিজ্ঞান হলেও নাগরিকতা সম্পর্কিত বিষয়সমূহ নিয়ে আলোচনা করে থাকে। 3 নম্বরে দেখো কি রয়েছে, নিবিড় সম্পর্ক। পরিণীতি ও সুশাসন হলো নাগরিকতা বিষয়ক বিজ্ঞান আর রাষ্ট্রবিজ্ঞান হলো রাষ্ট্রকেন্দ্রিক বিজ্ঞান। উভয়ের সম্পর্ক দেহ ও প্রাণের সমতুল্য। উভয়ের সম্পর্ক অত্যন্ত নিবিড় ও ঘনিষ্ঠ। 4. উদ্দেশ্যর দিক থেকে সাদৃশ্য বা মিল। সামাজিক বিজ্ঞানের উভয় শাখার উদ্দেশ্য হলো জনগণের কল্যাণ সাধন করা। জ্ঞানের এই উভয় শাখার লক্ষ্য হলো সুনাগরিক তৈরি করা, কেননা সুনাগরিক হলো জাতির অমূল্য সম্পদ। পার্থক্য বা বৈসাদৃশ্য: পরিণীতি, সুশাসন এবং রাষ্ট্রবিজ্ঞানের পারস্পরিক সম্পর্ক যতই ঘনিষ্ঠ হোক না কেন, উভয়ের মধ্যে নিম্নলিখিত পার্থক্য লক্ষ্য করা যায়। চলো দেখি সেগুলো কি কি। 1. পরিধি ও বিষয়বস্তুগত পার্থক্য। পরিণীতি ও সুশাসন অপেক্ষা রাষ্ট্রবিজ্ঞানের পরিধি বিষয়বস্তু বিস্তৃত ও ব্যাপক। অনেকে এজন্য পরিণীতি ও সুশাসনকে রাষ্ট্রবিজ্ঞানের একটি অংশ বলেও মনে করে থাকেন। 2. বিষয় নির্ধারণ ও গুরুত্বের ক্ষেত্রে পার্থক্য। আলোচ্য বিষয় নির্ধারণ এবং তার উপর গুরুত্ব আরোপের ক্ষেত্রেও জ্ঞানের উভয় শাখার মধ্যে পার্থক্য পরিলক্ষিত হয়। রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রীয় সংগঠনগুলোর উপর যতটা গুরুত্ব আরোপ করে, অন্য বিষয়গুলোর উপর ততটা নয়। অপরদিকে পরিণীতি ও সুশাসন নাগরিকতা সম্পর্কিত বিষয়গুলোর উপর যতটা গুরুত্ব আরোপ করে, রাষ্ট্রীয় সংগঠন সম্পর্কিত বিষয়গুলোর উপর ততটা গুরুত্ব আরোপ করে না। 3. দৃষ্টিভঙ্গির পার্থক্য। পরিণীতি ও সুশাসন এবং রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে যেটুকু পার্থক্য তা মূলত দৃষ্টিভঙ্গির পার্থক্য। পরিণীতি ও সুশাসন নাগরিকতা বিষয়ক বিজ্ঞান হওয়ায় সামাজিক রাজনৈতিক সমস্যাগুলোকে নাগরিক দৃষ্টিকোণ থেকে দেখা হয়, কিন্তু রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রকেন্দ্রিক বিজ্ঞান হওয়ায় ওই একই সমস্যাগুলোকে রাষ্ট্রীয় দৃষ্টিকোণ থেকে দেখা হয়। তারপরে দেখো 4 হচ্ছে উৎপত্তিগত পার্থক্য। পরিণীতির ইংরেজি প্রতিশব্দ সিভিক্স এর উৎপত্তি ঘটেছে ল্যাটিন শব্দ সিভিস এবং সিভিটাস থেকে, কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের ইংরেজি প্রতিশব্দ পলিটিক্যাল সায়েন্স অথবা পলিটিক্স শব্দটির উদ্ভব ঘটেছে পলিটেইস ও পোলিস থেকে। উপসংহার: সুতরাং বলা যায় যে পরিণীতি ও সুশাসন রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে যে পার্থক্য তা মূলত মাত্রাগত, গুণগত নয়। সামাজিক বিজ্ঞানের বিভিন্ন শাখার মধ্যে দুটি শাখার সম্পর্ক সর্বাপেক্ষা ঘনিষ্ঠ। উভয় সম্পর্ক দেহ প্রাণের সম্পর্ক তুল্য, যেন একে অপরের সহোদর। জ্ঞানের এই দুটি শাখা আসলে পরস্পরের সহায়ক ও পরিপূরক। 1.8 যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে পরিণীতি ও সুশাসনের সাথে ইতিহাসের সম্পর্ক। পরিণীতি ও সুশাসন এবং ইতিহাস উভয়ই সামাজিক বিজ্ঞানের গুরুত্বপূর্ণ শাখা। উভয়ের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ, আবার উভয়ের মধ্যে অনেক ক্ষেত্রে কিছু কিছু পার্থক্য রয়েছে। তো প্রথমে যেটা আমরা আলোচনা করব সাদৃশ্য। দেখো কি সাদৃশ্য রয়েছে পরিণীতি, সুশাসন এবং ইতিহাসের মধ্যে। 1. ঘনিষ্ঠতা। ইতিহাস মানবজাতির অতীতের স্মারকলিপি, সামগ্রিক জীবন দর্পণ। অন্যদিকে পরিণীতি ও সুশাসনের যে অংশ সমাজ, রাষ্ট্র ও সরকারের সাথে সম্পর্কিত, সেসব ক্ষেত্রে ইতিহাসের সাথে তার সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। সুতরাং ইতিহাস এবং পরিণীতি ও সুশাসনের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ।
এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে ২ একে অপরকে পূর্ণতা প্রদান। উভয় শাস্ত্রই পরস্পরকে পূর্ণতা প্রদান করেছে। ইতিহাস প্রদত্ত তথ্য দ্বারা পরিণীত সুশাসন যেমন সমৃদ্ধ হয়েছে, ঠিক তেমনি পরিণীত সুশাসনের জ্ঞান দ্বারা ইতিহাসও সঞ্জীবিত হয়েছে। জেলিনেক বলেছেন, কেবল রাজনৈতিক প্রতিষ্ঠানসমূহের নয়, সামাজিক প্রতিষ্ঠানসমূহের সংগঠন ও কার্যকলাপ বোঝানোর জন্য ইতিহাস পাঠ করা প্রয়োজন। এরপরে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে ৩ নাম্বার যেটা রয়েছে দেখো সেটা হচ্ছে পারস্পরিক সহযোগিতা। পরিণীত ও সুশাসন আলোচিত বিষয়সমূহ যেমন পরিবার, সমাজ, রাষ্ট্র প্রভৃতি সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো অতীতে কিরূপ ছিল, কিভাবে তা বিবর্তিত হয়ে বর্তমান রূপ পরিগ্রহ করেছে, ইতিহাস পাঠ করলে তা জানা যায়। অপরদিকে ইতিহাসের একটি প্রধান অংশ হচ্ছে মানুষের সমাজ ও নাগরিক জীবনের ইতিহাস। মানুষের অতীত নাগরিক জীবনই বর্তমান ইতিহাসে পরিণত হয়েছে এবং বর্তমান নাগরিক জীবনই হয়তো অনাগত ভবিষ্যৎ বংশধরদের নিকট ইতিহাসে পরিণত হবে। ইংল্যান্ডের গৌরবময় বিপ্লব, আমেরিকার স্বাধীনতা সংগ্রাম, সাম্য মৈত্রী ও স্বাধীনতার জন্য ফরাসি বিপ্লব, সমাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য রুশ বিপ্লব প্রভৃতি কখন, কিভাবে, কোন উদ্দেশ্যে এবং কোন আর্থসামাজিক পরিবেশে সংঘটিত হয়েছে ইতিহাস তা জানতে সাহায্য করে। এজন্যই লর্ড অ্যাক্টন বলেছেন যে ইতিহাসের স্রোতধারায় বালকরাশির মধ্যে স্বর্ণরেণুর মতো রাজনীতি বিজ্ঞান সঞ্চিত হয়ে উঠেছে। এবং এক্ষেত্রে যেটা তোমরা করবে আর কি, যে কোনথায় কি বিপ্লব, কত সালে কোন বিপ্লব, কে এখানে কার উক্তি কি, এটা ভালোভাবে মনে করার চেষ্টা করবে। পারস্পরিক নির্ভরতা ৪ নাম্বার রয়েছে। ঐতিহাসিক তথ্য ও সাক্ষ্য প্রমাণ ব্যতীত যেমন পরিণীত ও সুশাসনের আলোচনা অসম্পূর্ণ, তেমনি রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে পর্যালোচিত না হলে ইতিহাসের আলোচনা নিরর্থক হয়ে পড়ে। এজন্য অধ্যাপক সিরি বলেছেন যে ইতিহাস ব্যতীত পরিণীতি ভিত্তিহীন এবং পরিণীতি ব্যতীত ইতিহাস মূল্যহীন। ওইলবি বলেছেন, ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান এবং পরিণীত ও সুশাসনকে তৃতীয় মাত্রা যোগ করে একে গভীরতা দান করেছে। বৈসাদৃশ্য কি রয়েছে চলো দেখি। এক হচ্ছে বিষয়বস্তুগত। পরিণীত ও সুশাসন এবং ইতিহাসের পার্থক্য মূলত বিষয়বস্তুগত। কেননা প্রায় সব অতীত আলোচনা হলো ইতিহাসের বিষয়বস্তু, অপরদিকে পরিণীত সুশাসন শুধু নাগরিক জীবনকেন্দ্রিক প্রতিষ্ঠানগুলির অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ আলোচনা করে। ২ অতীত ও ভবিষ্যতের উপর গুরুত্ব। ইতিহাসের আলোচ্য বিষয় হলো অতীত সময়ের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক দিকের খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা। অপরদিকে পরিণীতি ও সুশাসনের আলোচ্য বিষয় হলো নাগরিক জীবনের অতীত দিকগুলোর প্রতিচ্ছবি প্রদানের পর তার আলোকে ভবিষ্যৎ নাগরিক জীবনের করণীয় নির্দেশ করা। পদ্ধতিগত। পরিণীতি ও সুশাসনে অনেক কিছুই তত্ত্ব ও অনুসন্ধানমূলক, কিন্তু ইতিহাসের প্রায় বিষয়ই বর্ণনা ও তথ্যমূলক। তথ্য অনুসন্ধান ও পর্যালোচনার প্রতি ইতিহাস খুব বেশি গুরুত্ব আরোপ করে না। ৪ হচ্ছে পদ্ধতিগত। দেখো, ইতিহাস রাজনৈতিক ঘটনা প্রবাহের বর্ণনা প্রদানের পাশাপাশি ওই সময় শিল্প, সাহিত্য, সঙ্গীত, বৈজ্ঞানিক অগ্রগতি প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করে থাকে, কিন্তু পরিণীতি ও সুশাসন সাধারণত এসব বিষয়ে আলোচনা থেকে বিরত থাকে। ৫ মূর্ত বিমূর্ত বিষয় নিয়ে আলোচনার ক্ষেত্রে পার্থক্য। ইতিহাসে আলোচনা মূর্ত বা বস্তুনিষ্ঠ। ইতিহাস বিজ্ঞান ইতিহাস ন্যায় অন্যায়, উচিত অনুচিত নিয়ে মাথায় ঘামানো, ঘটনার ঐতিহাসিক বিবরণ দিতে গিয়ে ঐতিহাসিক মতামত প্রদান থেকে বিরত থাকে, কিন্তু পরিণীতি ও সুশাসনের আলোচনা বিমূর্ত বিষয় নিয়ে। এজন্যই পরিণীতি ও সুশাসনকে নীতিনিষ্ঠ বিজ্ঞান বলা হয়। উপসংহার দেখো, পরিধি, পদ্ধতি ও বিষয়বস্তু পার্থক্য থাকা সত্ত্বেও অধ্যাপক গেটেলের সাথে একমত হয়ে বলা যায় যে ইতিহাস ও পরিণীতি পরস্পর পরিপূরক ও সহায়ক। অধ্যাপক বার্জেস বলেছেন, পরিণীতি ও সুশাসন এবং ইতিহাস পরস্পর পৃথক হয়ে গেলে একটি পঙ্গু হয়ে যাবে বা প্রাণ হারাবে এবং অন্যটি আলেয়ার রূপ ধারণ করবে। একটি ব্যতীত অপরটির আলোচনা ভিত্তিহীন ও মূল্যহীন। উভয় সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ ও নিবিড়। ১.৯ আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পরিণীতি ও সুশাসনের সাথে সমাজবিজ্ঞানের সম্পর্ক। পরিণীতি ও সুশাসন হলো নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। হোয়াইট বলেছেন, নাগরিকতার সাথে জড়িত সকল প্রশ্ন সম্পর্কে যে শাস্ত্র আলোচনা করে তাই পরিণীতি। সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবার বলেছেন, সমাজবিজ্ঞান হলো মানুষের সামাজিক আচরণের বিজ্ঞানভিত্তিক অধ্যয়ন। প্রথমেই ওই বাকি দুটোর মতন আমরা এটার মিল বা সাদৃশ্য নিয়ে আলোচনা করবে। দেখো, এক আলোচ্য বিষয় মিল। পরিণীতি ও সুশাসন এবং সমাজবিজ্ঞানের আলোচ্য বিষয় মিল রয়েছে। পরিবার, সমাজ, পরিবেশ, ব্যক্তিত্ব, নেতৃত্ব, সম্পত্তি, অপরাধ, অবকাশ প্রভৃতি বিষয় নিয়ে সমাজবিজ্ঞান ও পরিণীতি আলোচনা করে থাকে। ২ দেখো, পরস্পর সম্পর্কযুক্ত। সমাজবিজ্ঞানের মূল আলোচ্য বিষয় হলো সমাজ ও সামাজিক সম্পর্ক, আর পরিণীতি ও সুশাসনের মূল আলোচ্য বিষয় হলো রাষ্ট্র ও নাগরিক। যেহেতু রাষ্ট্র ও নাগরিক
সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ, সেহেতু বলা যায় যে উভয় শাস্ত্রই পরস্পর সম্পর্কযুক্ত। সমাজবিজ্ঞানকে একটি বৃক্ষ হিসেবে ধরে নিলে পরিণতি ও সুশাসনকে ওই বৃক্ষের শাখা বলা চলে। ৩. একে অপরের পরিপূরক দেখো। পরিণতি ও সুশাসন এবং সমাজবিজ্ঞান উভয় একে অপরের পরিপূরক। পরিণতি ও সুশাসন রাষ্ট্র ও নাগরিকতা সম্পর্কিত বিভিন্ন সংগঠন সম্পর্কে আলোচনা করে সমাজবিজ্ঞানকে সমৃদ্ধ করে। অপরদিকে সমাজবিজ্ঞান সমাজের উৎপত্তি, বিকাশ, সামাজিক মূল্যবোধ, সামাজিক পরিবর্তন ইত্যাদি বিষয় আলোচনা করে পরিণতি ও সুশাসনকে সমৃদ্ধ করে। ৪. দেখো একে অপরকে পরিপূর্ণতা দেয় কিভাবে। সামাজিক পরিবেশে লালিত পালিত হলে পূর্ণতা অর্জনের জন্য মানুষের প্রয়োজন হয় রাজনৈতিক সংগঠনের। রাজনৈতিক প্রতিষ্ঠান, নিয়মকানুন ও রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ না থাকলে সামাজিক জীবনের নিরাপত্তা বিঘ্নিত হয় এবং ব্যক্তি স্বাধীনতা স্বেচ্ছাচারে পরিণত হয়। এরিস্টটল বলেছেন যে মানুষ জন্মগতভাবে সামাজিক ও রাজনৈতিক জীব। ক্যাটলিন বলেছেন যে সমাজবিজ্ঞানকে বাদ দিয়ে পরিণতি ও সুশাসনের চিন্তা সম্ভব নয়। পার্থক্য বা বৈসাদৃশ্য দেখো। এক জ্ঞানের দুটি শাখা। সামাজিক বিজ্ঞানের শাখাসমূহের মধ্যে সমাজবিজ্ঞানই হলো সমগ্র বা মৌলিক বিষয়। পরিণতি ও সুশাসন হলো এর অন্যতম একটি গুরুত্বপূর্ণ শাখা। উভয় শাস্ত্রই হলো জ্ঞানের দুটি ভিন্ন শাখা। ২. বিষয়বস্তু পরিধির পার্থক্য। সমাজবিজ্ঞানের বিষয়বস্তু ও পরিধি ব্যাপক এবং বিস্তৃত, কেননা সমাজের সকল দিক নিয়ে সমাজবিজ্ঞান আলোচনা করে থাকে। পক্ষান্তরে পরিণতি ও সুশাসনের বিষয়বস্তু পরিধি সমাজবিজ্ঞানের বিষয়বস্তু পরিধি থেকে সংকীর্ণতর। পরিণতি ও সুশাসন সমাজের রাজনৈতিক দিকের উপরই প্রধানত গুরুত্ব প্রদান করে থাকে। ৩. পরিণতি শাখা সমাজবিজ্ঞান সমগ্র। পরিণতি ও সুশাসন শুধু রাজনৈতিকভাবে সুসংগঠিত সম্প্রদায় ও প্রতিষ্ঠান নিয়ে আলোচনা করে, কিন্তু সমাজবিজ্ঞান সেখানে সমাজের সংগঠিত, অসংগঠিত, আনুষ্ঠানিক, অনানুষ্ঠানিক সব রকমের সংঘ, সম্প্রদায়, প্রতিষ্ঠান নিয়ে আলোচনা করে থাকে। সুতরাং সমাজবিজ্ঞান হচ্ছে সমগ্র এবং পরিণতি ও সুশাসন হচ্ছে এর একটি শাখা মাত্র। উপসংহার: জ্ঞানের এই উভয় শাখাই পরস্পরের সহায়ক ও পরিপূরক। একজন সমাজবিজ্ঞানীকে যেমন পরিণতি ও সুশাসনের জ্ঞান রাখতে হয়, তেমনি একজন পরিণতি ও সুশাসন বিশেষজ্ঞকেও সমাজবিজ্ঞানের জ্ঞান রাখতে হয়। অধ্যাপক গিডিংস এজন্যই বলেছেন যে যাদের সমাজবিজ্ঞানের মূল সূত্রগুলো সম্পর্কে জ্ঞান নেই, তাদেরকে রাষ্ট্রীয় তত্ত্ব সম্পর্কে শিক্ষা দেওয়া নিউটনের গতিতত্ত্বের জ্ঞানশূন্য ব্যক্তিকে জ্যোতির্বিদ্যা শিক্ষা দেবার মতোই। সুতরাং বলা যায় যে পরিণতি ও সুশাসনের সাথে সমাজবিজ্ঞানের গভীর, ঘনিষ্ঠ ও মধুর সম্পর্ক বিদ্যমান। ১.১০ পরিণতি ও সুশাসনের সাথে অর্থনৈতিক সম্পর্ক। পরিণতি ও সুশাসন নাগরিকের আচার-আচরণ নিয়ে আলোচনা করে, অপরদিকে অর্থনীতি নাগরিকের আর্থিক বিষয় নিয়ে আলোচনা করে। অষ্টাদশ শতাব্দী পর্যন্ত অর্থনীতি রাষ্ট্রবিজ্ঞানের একটি অংশ বা শাখা বলে বিবেচিত হতো। পরিণতি ও সুশাসন এবং অর্থনীতি উভয়ই সমাজবিজ্ঞানের গুরুত্বপূর্ণ শাখা। উভয়ের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ ও নিবিড়। মিল বা সাদৃশ্য চলো আলোচনা করি। ১. দেখো অভিন্ন লক্ষ্য। পরিণতি ও সুশাসন এবং অর্থনীতির লক্ষ্য অনেকটা এক ও অভিন্ন। উভয়ের লক্ষ্য হলো মানুষের কল্যাণ সাধন করা। পরিণতি ও সুশাসন হলো নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। কিভাবে নাগরিকতা অর্জন করা যায়, কিভাবে সুনাগরিক হওয়া যায়, নাগরিকের অধিকার ও কর্তব্যসমূহ কি কি ইত্যাদি বিষয়ে পরিণতি ও সুশাসন আলোচনা করে থাকে। অপরদিকে অসীম অভাবের মাঝে সীমিত সম্পদকে কাজে লাগিয়ে কিভাবে দ্রুত অর্থনৈতিক উন্নতি লাভ করা যায়, অর্থনীতি তারই শিক্ষা প্রদান করে থাকে। ২. অভিন্ন আলোচ্যসূচি দেখো। পরিণতি ও সুশাসন এবং অর্থনীতির আলোচ্যসূচিতে কতগুলো অভিন্ন বিষয় চোখে পড়ে। প্রত্যেকটি রাজনৈতিক সমস্যার যেমন অর্থনৈতিক দিক রয়েছে, তেমনি প্রত্যেকটি অর্থনৈতিক সমস্যারও রাজনৈতিক দিক রয়েছে। রাজনীতিবিদদের যেমন অর্থনীতি সম্পর্কে জ্ঞান রাখতে হয়, তেমনি অর্থনীতিবিদদেরও পরিণতি ও সুশাসন এবং রাজনীতি ও রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে জ্ঞানের অধিকারী হতে হয়। সম্পদের বণ্টন, কর, উৎপাদন ও বণ্টন ব্যবস্থা, বৈদেশিক বাণিজ্য, বাজেট, অর্থনৈতিক সমস্যা তার সমাধান, সমাজসেবা, সমবায়, অর্থনৈতিক পরিকল্পনা, জনসংখ্যা পরিস্থিতি ও জনসংখ্যা সমস্যা এবং তার সমাধান প্রভৃতি বিষয়তে পরিণতি ও সুশাসন এবং অর্থনীতি সমান গুরুত্ব সহকারে আলোচনা করে থাকে। এরপরে যেটা রয়েছে সেটা দেখো। ৩. পারস্পরিক নির্ভরশীলতা। আধুনিক রাষ্ট্রের অধিকাংশ কার্যাবলী অর্থনীতির সাথে সম্পর্কযুক্ত। রাষ্ট্র ও সরকারের সাফল্য নির্ভর করে অর্থনৈতিক সাফল্যের উপর। অপরদিকে অর্থনৈতিক কার্যকলাপ এবং পরিকল্পনা সমূহ রাষ্ট্র ও সরকার কর্তৃক পরিকল্পিত, নিয়ন্ত্রিত ও পরিচালিত হয়। সুতরাং বলা যায় যে পরিণতি ও সুশাসন এবং অর্থনীতি পরস্পর নির্ভরশীল। ৪ রয়েছে দেখো পরস্পরের উপর প্রভাব। পরিণতি ও সুশাসন এবং অর্থনীতি একে অপরের উপর প্রভাব বিস্তার করে। যারা রাষ্ট্র পরিচালনা করেন তারা রাজনৈতিক কার্যাবলীর পাশাপাশি অর্থনৈতিক কার্যাবলীর পরিচালনা করে থাকেন। এজন্য তাদের অর্থনৈতিক জ্ঞান থাকা প্রয়োজন। অপরদিকে অর্থনীতিবিদদেরও রাজনৈতিক জ্ঞান অর্জন করতে হয়, কেননা জাতীয় ও আন্তর্জাতিক রাজনীতির দিকে লক্ষ্য রেখে অর্থনৈতিক পরিকল্পনা গৃহীত না হলে তা ব্যর্থ হতে বাধ্য। এরপরে যেটা ৫ নম্বরে রয়েছে সেটা দেখো জনকল্যাণকর রাষ্ট্রের জন্য উভয়ের প্রয়োজন।
আধুনিক কল্যাণকর রাষ্ট্রের উদ্দেশ্য হলো জনগণের সর্বাধিক কল্যাণ সাধন করা। অর্থনৈতিক কার্যাবলীর অনেক দিকই বর্তমানে রাষ্ট্র কর্তৃক নিয়ন্ত্রিত ও পরিচালিত হচ্ছে। কল্যাণকর রাষ্ট্রে পরিণতি ও শোষণ এবং অর্থনীতি উভয় শাস্ত্র পাঠ করাতে একান্ত প্রয়োজন। ৬ নাম্বার দেখো পরস্পর পরিপূরক। পরিণতি ও সুশাসন পরিণতি ও সুশাসন এবং অর্থনীতি পরস্পর পরিপূরক ও সহায়ক। মানুষের অর্থনৈতিক ও রাজনৈতিক জীবন বিচ্ছিন্ন নয়, বরং তা একে অপরের পরিপূরক ও সহায়ক। একটির পরিবর্তন হলে অন্যটিরও পরিবর্তন ঘটে। এজন্য অধ্যাপক ম্যাকাইভার বলেছেন যে সকল শাসন পদ্ধতি তার অনুরূপ সম্পত্তি ব্যবস্থা রূপ পরিগ্রহ করে। একটির পরিবর্তন করলে অপরটিরও পরিবর্তন সাধিত হয়। এখন পর্যন্ত আমরা হচ্ছে এটার দেখো এবং এটার কিন্তু আমরা অনেক বিষয় সাদৃশ্য পেলাম। এখন আমরা বৈসাদৃশ্য বা পার্থক্য নিয়ে আলোচনা করব। এক বিষয়বস্তুগত পার্থক্য দেখো। পরিণতি ও সুশাসনের মূল আলোচ্য বিষয় হলো নাগরিকতা সম্পর্কিত বিষয়সমূহ, আর অর্থনীতির মূল আলোচ্য বিষয় হলো মানুষের দৈনন্দিন অর্থনৈতিক কার্যাবলী। আর ২ নম্বরে দেখো অনুশীলন পদ্ধতির পার্থক্য। অর্থনীতির অনুশীলন পদ্ধতি প্রধানত গাণিতিক, কিন্তু পরিণতি ও সুশাসনের অনুশীলন পদ্ধতি মূলত ঐতিহাসিক। উপসংহার: জ্ঞানের উভয় শাখার মধ্যে সামান্য পার্থক্য থাকলেও পরিণতি ও সুশাসন এবং অর্থনীতির মধ্যে প্রচুর মিল রয়েছে। উভয় শাস্ত্রের লক্ষ্য হলো উন্নত, সুখী ও সমৃদ্ধশালী নাগরিক জীবন প্রতিষ্ঠা করা। সুতরাং বলা যায় যে পরিণতি ও সুশাসন এবং অর্থনীতি একে অপরের পরিপূরক ও সহায়ক। উভয়ের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ ও নিবিড়। জনগণের সর্বাধিক মঙ্গল সাধনই জ্ঞানের উভয় শাখার লক্ষ্য উদ্দেশ্য। আজকে আমাদের আলোচনা প্রথম অধ্যায়ের এই দ্বিতীয় অংশের আলোচনা ১.৭ থেকে ১.১০ পর্যন্তই থাকবে। পরবর্তী ভিডিওতে আমরা বাকি যে যতটুকু আছে ততটুকু একেবারে তৃতীয় ভাগ হিসেবে শেষ করে দিব। তোমাদেরকে এখানে আমার বলার যেটা রয়েছে সেটা হচ্ছে যে এই যে পরিণতির সাথে রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, তারপরে সমাজবিজ্ঞানের সম্পর্ক, ইতিহাসের সম্পর্ক, এগুলো সবকিছুই গুরুত্বপূর্ণ এবং এগুলা প্রত্যেকটা লাইন ভিতর থেকে ভালোভাবে পড়বে। কারণ হচ্ছে যে প্রত্যেকটা যে কথাটা আমি বারবার বলি যে তুমি যদি প্রত্যেকটা লাইন মানে খুব ভালো করে পড়ো তাহলে যেকোনো বিষয়েরই যেকোনো ধরনের প্রশ্নের উত্তর করা তোমার জন্য সহজ হয়ে যাবে, বা যেটাকে আমরা বলি কমন পড়বে আরকি। আর সৃজনশীলের জন্য সেটা ভালোভাবে সহায়ক হবে। তাই প্রত্যেকটা লাইন ভালোভাবে পড়বে। কেউ যদি কোথাও বুঝে না থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং বা ক্লাসে জিজ্ঞেস করবে। সর্বশেষ, আর প্যান্ডেমিকের কারণে আমরা ঘরে বসে ক্লাস করছি, তোমরা অনলাইনে ক্লাস করছো, ভিডিও দেখছো বা এই যে ভিডিওগুলো করা হচ্ছে। তাই সবাই সাবধানে থাকবে, সুস্থ থাকবে আর স্বাস্থ্যবিধি মেনে চলবে। সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা। পরবর্তী ভিডিওতে আবার যেকোনো একটা বিষয় নিয়ে কথা হবে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।